আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ তাসিম রশিদ তাওসিফ ঢাকা মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। জয়গুলি পরিবারের পক্ষ থেকে ইনশাআল্লাহ তোমাদের অল ইন ওয়ান ব্যাচের সায়েন্স ডিপার্টমেন্টের আজকে কেমিস্ট্রি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের একটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো অযথা কথা না বলে ইনশাআল্লাহ আমরা ক্লাসের দিকে চলে যাই। তোমরা যারা আজকে তোমার এই বৃষ্টিপূর্ণ সন্ধ্যা হবে এই সময়ে ক্লাসে যুক্ত হচ্ছে লাইভে আমাদের সাথে, তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দিও, ঠিক আছে, এবং লাইভটাকে শেয়ার করে দিও। ইনশাআল্লাহ আমরা ক্লাসের দিকে শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছ চ্যাপ্টারের নাম রাসায়নিক পরিবর্তন। আগেই বললাম যে এটা একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইন্টারেস্টিং কেন? কারণ এখানে মনে করো কেমিস্ট্রির যেই জিনিসগুলো নিয়ে আমরা অনেক বেশি প্র্যাকটিস করি, অনেক বেশি পড়াশোনা করি একদম একাডেমিক লেভেল থেকেই, সেরকম একটা খুবই ইন্টারেস্টিং টপিক আছে এই চ্যাপ্টারের মধ্যে। সেটা হচ্ছে বেসিক্যালি তোমার কেপিকেসি সংক্রান্ত ম্যাথ। কেপিকেসি মূলত হচ্ছে আমাদের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সংক্রান্ত ম্যাথ আর কি, সেটা নিয়ে আমরা অনেক বেশি প্র্যাকটিস করি। সেটা ম্যাথগুলো কীভাবে করতে হবে না করতে হবে, কোন ধরনের কোয়েশ্চেন আসে, এটা নিয়ে আমাদের অনেক ডাউট থাকে। সো এই কেপিকেসির ম্যাথগুলা স্পেসিফিক্যালি এই চ্যাপ্টার থেকে, এবং কেপিকেসির ম্যাথ একটা না একটা সবসময় এইচএসসিতে আসে। এই জন্য একাডেমিক লাইফে এইচএসসি পর্যায় থেকেই এই চ্যাপ্টারে আমরা অনেক বেশি ফোকাস দিই। এছাড়া কেপিকেসির আগে পরেও এই চ্যাপ্টারে অনেক কিছু আমরা যেহেতু এখানে মূলত ভার্সিটি অ্যাডমিশনের এমসিকিউ প্রবলেমগুলো সলভ করবো এই ক্লাসে, এবং বেশ কিছু কনসেপ্টও জানবো। সো এখানে ওই কেপিকেসি ম্যাথ ছাড়াও আমরা দেখব যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, হ্যাঁ, যেগুলো মনে রাখার মতো মুখস্থ তথ্য আছে এই কেপিকেসি ম্যাথের আগে পরে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে সেগুলো মাথার মধ্যে রাখাও অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমরা চেষ্টা করবো আজকে ক্লাসটা ইজিলি তোমাদের মস্তিষ্কে সেই তথ্যগুলো ঢুকায় দেওয়ার, এবং যেই কনসেপ্টগুলো কেপিকেসি ম্যাথ ছাড়াও এখানে তোমার কেমিক্যাল রিয়াকশনের রেট কনস্ট্যান্ট, হার, ধ্রুবক, এই সংক্রান্ত বেশ কিছু কনসেপ্ট আছে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা লাইভে যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, আচ্ছা, এই চ্যাপ্টার ফার্স্ট যে আইডিয়াটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি দিয়ে আমরা স্টার্ট করতেছি। তো বেসিক্যালি সমস্যা হচ্ছে তো, আচ্ছা, তোমাদের পেনটা একটু ঝামেলা করতেছিল। তো এই গ্রিন কেমিস্ট্রি ব্যাপারটা হচ্ছে যে কেমিস্ট্রি নাম বলতেই কিন্তু আমাদের মাথার মধ্যে যে জিনিসটা আসে বিভিন্ন রকম কেমিক্যাল প্ল্যান্টস, হ্যাঁ, যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, রাসায়নিক বিভিন্ন প্ল্যান্টসের যেখান থেকে বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট তৈরি হবে, বড় বড় ইন্ডাস্ট্রি থাকবে, হ্যাঁ, ধোঁয়া উঠতেছে, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় আসে। আর যে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি মানে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ তৈরি হবে। তো এই ওয়েস্ট প্রোডাক্ট যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে সেটাকে ডিসপোজাল করার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, যে কেমিক্যাল প্ল্যান্টসগুলো থেকে যেই পরিমাণে ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ হচ্ছে সেটাকে আমি কিভাবে ডিসপোজ করতেছি, সেটাকে আমি কিভাবে পিউরিফাই করতেছি পরিবেশে নির্গত হওয়ার আগে। সো এই বর্জ্য পদার্থকে আমরা কিভাবে ট্রিট করব, হ্যাঁ, এটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে এই জিনিসটাকে মাথায় নিয়ে আগাইতে হয়, বর্জ্য পদার্থ কীভাবে ডিসপোজাল করব। এই বর্জ্য পদার্থ ছাড়াও আমাদেরকে আমরা সর্বোচ্চ উৎপাদটা কিভাবে পাবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যে কোনো কেমিক্যাল রিয়াকশনের মধ্য দিয়ে মেইন ডিজায়ার্ড আউটকামটা আমার কি, এই যে আমি যেই প্রোডাক্টটা তৈরি করতে যাচ্ছি অর্থাৎ উৎপাদটা তৈরি করতে যাচ্ছি সেটাকে সর্বোচ্চ পরিমাণে বের করে নিয়ে আসা, এবং সর্বোচ্চ পরিমাণ ছাড়াও এখানে যাতে খরচটা কম হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে যে রিসোর্স যাতে আমি কম ব্যবহার করি, অনেক বেশি রিসোর্স ব্যবহার না করে কম রিসোর্স ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদটা যাতে পাই, এবং এই যে উৎপাদটা আমি তৈরি করতেছি এই উৎপাদ তৈরি করার প্রক্রিয়াটা যাতে পরিবেশ বান্ধব হয়। হ্যাঁ, এই উৎপাদ তৈরির প্রক্রিয়াটা যাতে পরিবেশ বান্ধব হয়, এমন কোনো একটা প্রসেসে যাতে আমি আমার কেমিক্যাল প্রোডাক্টগুলা তৈরি করি যাতে তোমার পরিবেশের কোনো ক্ষতি না হয়, পরিবেশের কোনো সমস্যা না হয়।
সো এই যে মাত্র যে কথাগুলো বললাম যে আমি কেমিক্যাল প্ল্যান্টসগুলোর মধ্যে বর্জ্য পদার্থ যে নির্গত হচ্ছে সেগুলোকে কিভাবে ডিসপোজ করতেছি, তারপরে কি কি প্রক্রিয়া ব্যবহার করে আমি সর্বোচ্চ পরিমাণে উৎপাদ বের করে আনতে পারতেছি, সবচেয়ে কম রিসোর্স ব্যবহার করে এবং সবচেয়ে কম সময়, অ্যান্ড দেন যেই প্রসেসে আমি উৎপাদটাকে বের করে আনতেছি সেটা যাতে পরিবেশ বান্ধব হয়, পরিবেশের কোনো ক্ষতি যাতে, মানুষ তো বটেই, অন্যান্য প্রাণী বা বায়ুমণ্ডল বা সার্বিকভাবে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, এই জিনিসগুলোর প্রতি খেয়াল করে যেই কেমিক্যাল প্রসেসগুলোকে আমরা প্ল্যান করি, যেই প্রসেসগুলোর মধ্যে বর্জ্য পদার্থকে ডিসপোজ করা প্ল্যানিং থাকে, যেখানে সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে কম রিসোর্স ব্যবহার করে উৎপাদ তৈরি করার মূলনীতিগুলো থাকে এবং এই টোটাল প্রসেসটা হয় পরিবেশ বান্ধব। এই যে একটা প্রক্রিয়া কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলোকে রেগুলেট করার বা যে কোনো কেমিক্যাল প্রসেসকে রেগুলেট করার, এই পুরো ব্যাপারটাকে আমরা বলতে হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। গ্রিন শব্দটা, সবুজ মানেই হচ্ছে একটা পরিবেশ বান্ধব ব্যাপার, হ্যাঁ, সবুজ রংটাই হচ্ছে পরিবেশ বান্ধব হওয়ার একটা প্রতীক, এটা আমরা জানি। সো গ্রিন কেমিস্ট্রি বলতে আমরা বোঝাচ্ছি সেই ধরনের কেমিক্যাল ইন্ডাস্ট্রি বলো বা প্রসেসগুলো মূলনীতি, যে মূলনীতিগুলো আলটিমেটলি টোটাল কেমিস্ট্রির প্রক্রিয়াগুলোকে পরিবেশ বান্ধব করতেছে আমাদের জন্য। তো এখানে মোট মূলনীতি কয়টা? 12টা। মূলনীতি কয়টা? গ্রিন কেমিস্ট্রির 12টা। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউতে আসার মতো তথ্য, যেটা হচ্ছে 1991 সালে বিজ্ঞানী পল টি অ্যানস্টারসার এবং জন ওয়ার্নার, এই সায়েন্টিস্টের নাম খুব একটা ইম্পর্টেন্ট না, আচ্ছা এটাকে যদি দাগাইছি, এটা আমরা আননেসেসারি জিনিস খুব একটা দাগাবো না, আমরা মাথায় অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখতে হবে। সো এই সায়েন্টিস্টের নাম যেটা, এই পল এবং জন ওয়ার্নার, এই নাম আমাদের এত বেশি ইম্পর্টেন্ট না। বেসিক্যালি গ্রিন কেমিস্ট্রি মূলনীতি কয়টা? 12টা মূলনীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা এক নজরে আমরা একটু দেখি কি কি মূলনীতি আছে, এক নজরে আমরা একটু দেখি। ফার্স্টেই বর্জ্য পদার্থ রোধ করেন, এই যে প্রথমেই বলছি যে বর্জ্য পদার্থ কিভাবে ডিসপোজ করব সেটার আলোচনা অবশ্যই গ্রিন কেমিস্ট্রির মধ্যে থাকবে। আর এখানে বর্জ্য পদার্থ ডিসপোজ করার তো ছাড়াও ব্যাপার তো আছেই। ডিসপোজ করা বলতে হচ্ছে বর্জ্য পদার্থকে আমি কিভাবে পরিবেশে যে নির্গত হচ্ছে, নির্গত হওয়ার প্রক্রিয়াটাকে ডিসপোজাল বলে। আর নির্গত হওয়া ছাড়া এখানে সরাসরি বলছে রোধকরণ, হ্যাঁ, যাতে এমন কোনো প্রসেস ডিজাইন করা যেখানে ওয়েস্ট প্রোডাক্ট নাই থাকে, হ্যাঁ, মানে একদম মিনিমাল পর্যায়ে থাকে, সেটা আমাদের প্রথম মূলনীতি। দ্বিতীয়ত হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি, সর্বোত্তম অ্যাটম ইকোনমি। আচ্ছা অ্যাটম ইকোনমি ব্যাপারটা কি? অ্যাটম ইকোনমি ব্যাপারটা কি এটা একটু তোমাদেরকে এক্সপ্লেইন করি। অ্যাটম ইকোনমি তোমরা যদি অবশ্যই আমাদের জয়কলি পাবলিকেশনের পক্ষ থেকে ক্লাসগুলো যখন হবে তোমরা টেক্সট বইগুলো সামনে রাখবা, পাঠ্যপুস্তকটা সামনে রাখো, কেমিস্ট্রির হাজারি নাকসারের বইটা তোমরা সামনে রাখতে পারো। যদি এই চতুর্থ অধ্যায়টা খুলো, প্রথমেই এই 12টা মূলনীতির জায়গায় যখনই তুমি মানে অ্যাটম ইকোনমির ব্যাপারটা দেখবা, সেখানে দেখবা কিছু কেমিক্যাল রিয়াকশন দেওয়া আছে এবং সেই কেমিক্যাল রিয়াকশনগুলো থেকে অ্যাটম ইকোনমি কিভাবে বের করতে হয় সেটার একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা কি? বেসিক্যালি এটা একটা অনুপাত, একটা ভগ্নাংশ বলতে পারি, যে ভগ্নাংশের নিচে থাকবে হচ্ছে সকল উৎপাদ আমরা নিতে পারি অথবা বিক্রিয়কও নিতে পারি। সকল উৎপাদ অথবা বিক্রিয়কের মোলার ভর, এটা থাকবে নিচে হর হিসেবে, আর ভগ্নাংশের লব হিসেবে থাকবে হচ্ছে আমাদের কেমিক্যাল রিয়াকশনটা থেকে যেই প্রোডাক্টটা ডিজায়ার্ড, যেটা আমরা একটা কেমিক্যাল রিয়াকশনের মধ্য দিয়ে বের করে আনতে যাচ্ছি, উৎপাদন করতে যাচ্ছি, সেটার ম্যাস বা সেটার মোলার ভর। হ্যাঁ, আমাদের ডিজায়ার্ড যে প্রোডাক্ট, আচ্ছা বাংলায় লিখতেছি, যে বাংলায় লিখি কাঙ্ক্ষিত উৎপাদের যে উৎপাদটা আমাদের দরকার, সেই কাঙ্ক্ষিত উৎপাদের মোলার ভর ইনটু 100, এই যে পার্সেন্টেজটা, এই শতাংশ হিসেবে আমরা অ্যাটম ইকোনমিটা ব্যবহার করি। ঠিক আছে, দেখো এই যে একটা সমীকরণ আমি লিখলাম, এই যে একটা ফর্মুলা বা সংকেত বা ভগ্নাংশ, রেশিও, অনুপাত, যাই বলো না কেন,
এখান থেকে তোমরা কি বুঝতেছো, আমি একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যে ডিজায়ার্ড প্রোডাক্ট বা কাঙ্ক্ষিত উৎপাদটা আমার, সেটা যেই পরিমাণে উৎপন্ন হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন থেকে, সেটা রাখছি হচ্ছে ভগ্নাংশের উপরে, নিচে রাখছি হচ্ছে টোটাল যেই জিনিসগুলো আমরা ব্যবহার করতেছি। আমরা জানি যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন যদি সমতা করা হয়, তাহলে তার উৎপাদ এবং বিক্রিয়কের ভর দুই পাশে সমানই হবে। সো আমি সবগুলো উৎপাদের মিলিত ভরটা নেই, অথবা সবগুলো বিক্রিয়কের মিলিত ভরটা নেই, দুটা একই হবে। এই জন্য আমি স্ল্যাশ দিয়ে দুইটাই লিখছি, যে কোনো একটা তুমি নিতে পারো। তার মানে টোটাল যেই ভরটা, যেই পরিমাণ রিসোর্স আমি ব্যবহার করছি, সেটা তো অবশ্যই 100%। মনে করো আমি 100 গ্রাম জিনিস নিলাম, 100 গ্রাম বিক্রিয়ক নিয়ে আমি মনে করো 2-3টা বিক্রিয়ক একটা কেমিক্যাল রিঅ্যাকশনে, সো এই 100 গ্রাম রিসোর্স নিয়ে আমি মাঠে নামছি। এই 100 গ্রাম রিসোর্সের মধ্যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে তো একাধিক উৎপাদ বা প্রোডাক্ট তৈরি হইতে পারে। ধরে নিলাম 3-4টা প্রোডাক্ট তৈরি হয়েছে, বা 3টা প্রোডাক্ট তৈরি হয়েছে, স্পেসিফিক করে বললাম। তো এই 100 গ্রাম বিক্রিয়ক ব্যবহার করে আমি এ, বি, সি এরকম 3টা প্রোডাক্ট পাইছি। এই 3টা প্রোডাক্টের মধ্যে আমি ধরে নেই যে এই বি নাম্বারের প্রোডাক্টটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ, যেটা হচ্ছে এই টোটাল কেমিক্যাল 100 গ্রাম বিক্রিয়কের যে কেমিক্যাল রিঅ্যাকশনটা হচ্ছে, সেখান থেকে বি নাম্বার প্রোডাক্টটা আমার তৈরি করার কথা। হ্যাঁ, এই 100 গ্রামের মধ্যে মনে করো বি পাচ্ছি আমি 60 গ্রাম, বুঝছো? বি আমি ধরো 100 গ্রামের মধ্যে 60 গ্রাম পাচ্ছি, আর ধরো এ পাইলাম 10 গ্রাম, আর সি পাইলাম সাপোজ 30 গ্রাম। তাহলে এই যে 60, 10, 30 এই 3টা ভাগে ভাগ হয়ে 100 গ্রাম বিক্রিয়ক থেকে আমি এই 3টা উৎপাদ পাইলাম। আচ্ছা, তাহলে এই যে 100 গ্রাম বিক্রিয়ক ব্যবহার করে আমি বি আমার কাঙ্ক্ষিত উৎপাদ, সে 60 গ্রাম প্রডিউস হচ্ছে। সেই ক্ষেত্রে এই টোটাল প্রসেসটার অ্যাটম ইকোনমি কি হবে? অ্যাটম ইকোনমি হবে হচ্ছে নিচে 100, উপরে আমার 60 ইন্টু 100%, তার মানে 60%। তার মানে টোটাল 100 গ্রাম রিসোর্স থেকে আমি 60 গ্রাম জিনিস তৈরি করতে পারতেছি আমার কাঙ্ক্ষিত। সুতরাং এখানে অ্যাটম ইকোনমিটা হচ্ছে 60%। মানে আমি আমার টোটাল রিসোর্সের 60%টা আমার সঠিক জায়গায় কাজে লাগাতে পারতেছি। আচ্ছা, মনে করো আরেকটা কেমিক্যাল রিঅ্যাকশন হইলো, আরেকটা কেমিক্যাল রিঅ্যাকশন থেকে ধরো ওই সেম 100 গ্রামই বিক্রিয়ক ব্যবহার করলো, কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদটা 100 গ্রামের মধ্যে ধরো 70 গ্রাম বা 80 গ্রামই আমার কাঙ্ক্ষিত উৎপাদটা তৈরি হয়েছে। বাকি 20 গ্রাম বা 30 গ্রাম হচ্ছে আননেসেসারি জিনিসগুলো, যেটা আমার দরকার নেই। হ্যাঁ, তাহলে এই যে 60% যদি বেশি হচ্ছে, মানে তাইলে কি আমি আমার সম্পদটাকে, আমার রিসোর্সগুলোকে বেশি ইউটিলাইজ করতে পারতেছি না? এই যে অ্যাটম ইকোনমিটা বেসিক্যালি এটাই আমাকে নির্দেশ করে যে আমাকে যতটুকু বিক্রিয়ক আছে, তার মধ্যে ডিজায়ার্ড প্রোডাক্টটা আমি কতটুকু তৈরি করতে পারতেছি, কত পার্সেন্ট আমার তৈরি হচ্ছে এখানে। এইটাই হচ্ছে খেলা। তার মানে যেই কেমিক্যাল রিঅ্যাকশনের এই অ্যাটম ইকোনমির মান বেশি হবে, যেই কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যাটম ইকোনমির মান বেশি হবে, বলতো সেটা কি গ্রিন কেমিস্ট্রির সাথে বেশি যাবে নাকি যাবে না? অবশ্যই যাবে। কারণ যত বেশি অ্যাটম ইকোনমি, তার অর্থ হচ্ছে আমি আমাকে দেওয়া রিসোর্সের সর্বোচ্চ ইউটিলাইজেশন বা বেশি ইউটিলাইজেশন করতে পারতেছি। আমাকে 100 গ্রাম দেওয়া হয়েছে, সেখান থেকে আমি 60-এর জায়গায় যদি 70, 80 বা 90 এরকম কাছাকাছি নিতে পারি, 100 যত কাছে নিতে পারি, পুরোটা না হলেও যত কাছাকাছি ভাবে আমি আমার কাঙ্ক্ষিত উৎপাদটা উৎপাদন করতে পারবো, তত আমার জন্য ভালো হবে না? তত অপ্রয়োজনীয় জিনিস কম তৈরি হচ্ছে না? তার মানে কি, ওটা গ্রিন কেমিস্ট্রির সাথে বেশি যাবে। কারণ গ্রিন কেমিস্ট্রির মূল ব্যাপারটাই হচ্ছে যত বেশি উৎপাদ তৈরি করা যায় সাশ্রয়ী ভাবে, হ্যাঁ, ওয়েস্ট কমায়। সো অ্যাটম ইকোনমি মান যেই কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য যত বেশি হবে, সেই প্রক্রিয়া বলো বা কেমিক্যাল রিঅ্যাকশন বলো, সেই প্রক্রিয়া তত বেশি গ্রিনার হবে, তত বেশি গ্রিনার হবে। গ্রিনার কি? এই গ্রিনার বলতে হচ্ছে গ্রিন থেকে গ্রিনার, ওই যে কম্পারেটিভ ডিগ্রি, গ্রিন কেমিস্ট্রি তো। সো এখানে গ্রিন কেমিস্ট্রির দিকে আরো বেশি ধাবিত হচ্ছে, এই জন্য আমরা এই কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভটা ব্যবহার করলাম, এই গ্রিনার। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি অ্যাটম ইকোনমি ব্যাপারটা, যত অ্যাটম ইকোনমি মান বেশি হবে, তত এটা নির্দেশ করবে যে গ্রিন কেমিস্ট্রির মূলনীতিগুলোর সাথে এই প্রক্রিয়াটা বেশি সামঞ্জস্যপূর্ণ। বইটা যদি তোমরা খুলো, দেখতে পাবা যে ম্যালেইক এনহাইড্রাইড নামে একটা কেমিক্যাল কম্পাউন্ড আছে, ম্যালেইক এনহাইড্রাইড নামে একটা যৌগ আছে, এই ম্যালেইক এনহাইড্রাইড তৈরি করার দুইটা প্রক্রিয়া বইয়ের মধ্যে দেওয়া আছে।
একটা প্রক্রিয়ায় আমরা বিক্রিয়ক হিসেবে এই যে দুইটা বিক্রিয়া যে দেওয়া আছে, একটা প্রক্রিয়ায় আমরা বেনজিন ব্যবহার করি, বেনজিন থেকে ম্যালিক এনহাইড্রেট তৈরি করি। একটা প্রক্রিয়ায় বেনজিন থেকে বেনজিনকে জারিত করে, আরেকটা প্রক্রিয়া আমরা বেনজিনের জায়গায় বিউটেনকে জারিত করি। হ্যাঁ, এই রিঅ্যাকশনটা আমি লিখে দিলাম না, সবকিছু যদি লিখে দেই তাহলে তোমরা কি পড়বা? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবা। এখন একটা কোয়েশ্চেন করতেছি, কমেন্ট বক্সে তোমরা জানাবা। এই ম্যালিক এনহাইড্রেট তৈরি করা দুইটা প্রসেস বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। এক জায়গায় আমরা বেনজিনকে ব্যবহার করি, আরেকটা প্রসেসে আমরা বিউটেনকে ব্যবহার করি। কোয়েশ্চেনটা হচ্ছে যে এই প্রসেসগুলা এই দুইটা কেমিক্যাল রিঅ্যাকশনেরই অ্যাটম ইকোনমি বইয়ের মধ্যে দেয়া আছে। হ্যাঁ, পার্সেন্টেজটা দেয়া আছে। সো এই পার্সেন্টেজ অনুযায়ী কোন প্রক্রিয়াটা গ্রিন কেমিস্ট্রির মূলনীতির সাথে বেশি যায়, বেশি সামঞ্জস্যপূর্ণ, কোনটা গ্রিনার, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, বইয়ের মধ্যে ম্যালিক এনহাইড্রেট তৈরি যে দুইটা প্রক্রিয়া দেওয়া আছে, একটা হচ্ছে বেনজিন থেকে, একটা হচ্ছে বিউটেন থেকে। আচ্ছা, আমরা সেকেন্ড প্রক্রিয়া মূলনীতিটা দেখলাম। এবার একটু সামনের দিকে আগাই। ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, এই কথার অর্থ কি? যেই প্রক্রিয়ার ঝুঁকি কম, পরিবেশের ক্ষতি হচ্ছে সেরকম সিচুয়েশন কম, সেই প্রক্রিয়াটা গ্রিন কেমিস্ট্রির সাথে বেশি যাবে। নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, একই হিসাব। এই 3 আর 4 নাম্বার পয়েন্ট মোটামুটি ক্লোজ। হ্যাঁ, নিরাপদ ঝুঁকি এবং নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা দুইটা মোটামুটি একই জিনিসকে নির্দেশ করতেছে, যে আমার পরিবেশের প্রতি অবান্ধব কোনো কিছু বা পরিবেশ দূষণকারী কোনো কিছু যাতে তৈরি না হয়, এই জিনিসের প্রতি আমরা লক্ষ্য রাখবো। তো 3 আর 4 গেল। 5 নাম্বার নিরাপদ দ্রাবক ব্যবহার। এখানে একটা জিনিস খেয়াল করো, দ্রাবক, মূলনীতিগুলোর মধ্যে কিন্তু দ্রাবক শব্দটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সলভেন্ট, সলিউট না, দ্রাবক, দ্রব না। এটা কিন্তু দ্রাবক, দ্রব না। আমাদের বাংলাদেশের এমসিকিউ পরীক্ষাগুলোতে একটা জিনিস সবসময় করে, সেটা হচ্ছে যে এই ধরনের যে মূলনীতি ভিত্তিক বলো বা কোনো বৈশিষ্ট্য ভিত্তিক, মানে যদি এমসিকিউ আসে যে নিচের কোনটি অমুকের বৈশিষ্ট্য বা নিচের কোনটি এই মূলনীতিগুলোর মধ্যে পড়ে বা পড়ে না, এক্ষেত্রে যেটা হয় যে 4টা অপশন তো থাকবে, ABCD, বা কিছু কিছু ভর্তি পরীক্ষা 5টা অপশন থাকে, টিপিক্যালি 4টা থাকে, ABCD বা ক খ গ ঘ যাই বলো। তো এই যে এই বৈশিষ্ট্য ভিত্তিক এমসিকিউ গুলা দিলে যদি তোমাকে ডিটেক্ট করতে বলে যে কোনটা সত্য বা কোনটা সত্য না, কোনটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, কোনটা মূলনীতির মধ্যে পড়ে বা পড়ে না, তাহলে এই শব্দগুলোকে হালকা পরিবর্তন করে দেয়। মূল জিনিস ঠিকই রাখে, মূল সেন্টেন্সগুলা বা লাইনগুলা ঠিকই রাখে, একটা শব্দ এদিক সেদিক করে দেয়। তো এগুলো সামনে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, সেখানে দেখো যে নিরাপদ দ্রাবক ব্যবহারের জায়গায় ধরো দ্রব দিয়ে দিবে বা দ্রবণ দিয়ে দিতে পারে। মূলনীতির মধ্যে কোন শব্দটা ব্যবহার করেছে? দ্রাবক। এবং এটা আলাদা সিগনিফিকেন্সও আছে। হ্যাঁ, কারণ আমি দ্রাবক হিসেবে কি যৌগ ব্যবহার করতেছি, সেটা কিন্তু আমার কেমিক্যাল রিঅ্যাকশনকে অনেক বেশি প্রভাবিত করে। কেমিক্যাল রিঅ্যাকশনের হারকে যেমন প্রভাবিত করে, তেমনই ভাবে দ্রাবকটা যদি কোনো দূষণকারী পদার্থ হয়, তাহলে কিন্তু পুরো প্রসেসটার মধ্যেই দূষণের পরিমাণ বেশি হবে। সো সলভেন্ট বা দ্রাবককে নিরাপদ হওয়া অনেক বেশি জরুরি যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য। সো নিরাপদ দ্রাবক ব্যবহার করা, নট দ্রব বা দ্রবণ, খেয়াল রাখো। আচ্ছা, বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা। শক্তি দক্ষতা পরিকল্পনা বলতে ওই যে লোয়েস্ট এনার্জি আমি ইনপুট দিব, হাইয়েস্ট এনার্জি আমি আউটপুট পাবো। হ্যাঁ, কম শক্তি খরচ করব, বেশি উৎপাদন করব, বেশি অতিরিক্ত শক্তি যাতে আমার অপচয় না হয়, এটা হচ্ছে শক্তি দক্ষতা পরিকল্পনা। আচ্ছা, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। নবায়নযোগ্য না এরকম কাঁচামালের কিছু উদাহরণ কি? হ্যাঁ, নবায়নযোগ্য না এর মধ্যে আছে হচ্ছে জীবাশ্ম জ্বালানি, তাই না? জীবাশ্ম জ্বালানিগুলা মানে যে আমাদের পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। হ্যাঁ, এই 3টা হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি, তাই না? ফসিল ফিউয়েল, এই জিনিস সম্বন্ধে তোমরা অনেক আগে থেকে বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো। জীবাশ্ম জ্বালানি কিভাবে গাছপালা এবং প্রাণীদের দেহ মাটির নিচে চাপা পড়ে দীর্ঘ সময়ের ওই মাটির নিচে চাপা পড়ে জিনিসটা ডিকম্পোজ হতে হতে পৌঁছতে একটা পর্যায়ে গিয়ে সেটা জ্বালানি হিসেবে এক্সট্রাক্ট করার যোগ্য হয়, যেটা আমরা মাটি থেকে মাটির গভীর থেকে খনন করে করে নির্গত করি আর কি, নিয়ে আসি। 3টা রূপে 3টা ফর্মে মূলত এইটাকে কালেক্ট করা হয়। একটা হচ্ছে কয়লা, একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আর একটা হচ্ছে তোমার কি জানি বলে পেট্রোলিয়াম। ঠিক আছে, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এই 3টা ফর্মে মূলত জীবাশ্ম জ্বালানিগুলোকে বের করা হয়। তো জীবাশ্ম জ্বালানি এটা কি নবায়নযোগ্য? না, অবশ্যই নবায়নযোগ্য না। জীবাশ্ম জ্বালানিটা মূলত আমাদের পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা জ্বালানি হিসেবে, কিন্তু এটা কিন্তু নবায়নযোগ্য না। তো এটার বিকল্প হিসেবে রসায়নবিদরা বিকল্প খুঁজতেছেন এখনো।
হ্যাঁ, এমন তো না যে আমাদের ফসিল ফুয়েলের বিকল্প এমনভাবে আবিষ্কৃত হয়ে গেছে যে ব্যাপকভাবে পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে, এখনো সেটা অনগোয়িং রিসার্চ আছে। সো এটা একটা কেমিস্ট্রি মূলনীতি যে নবায়নযোগ্য, যে জীবাশ্ম জ্বালানি বিকল্প হিসেবে নবায়নযোগ্য কোনো কাঁচামাল ব্যবহার করা। জীবাশ্ম জ্বালানি আমরা মুছে দেই। এরপরে 8 নাম্বার কি, ন্যূনতম উপজাতক। উপজাতক কি জিনিস? উপজাতক হচ্ছে এই যে আনওয়ান্টেড প্রোডাক্ট, আনওয়ান্টেড প্রোডাক্ট, যেটা আমার ডিজায়ার্ড না, কাঙ্ক্ষিত না। ওই যে একটু আগে বলছিলাম না, এই যে 100 গ্রাম বিক্রিয়ক আমি নিচ্ছি, যেখান থেকে এ বি সি তিনটা জিনিস আমার তৈরি হচ্ছে, বি জিনিসটা, বি প্রোডাক্টটা হচ্ছে আমার ডিজায়ার্ড প্রোডাক্ট, কাঙ্ক্ষিত। তাহলে এ আর সি হচ্ছে উপজাতক, দরকার নাই, এটা কেমিক্যাল রিঅ্যাকশনে তৈরি হচ্ছে কিন্তু আমার জন্য এটা গুরুত্বপূর্ণ না, আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট হচ্ছে বি, তাহলে এ আর সি হচ্ছে উপজাতক। ঠিক আছে, তো এই উপজাতককে অবশ্যই যত পারা যায় কমানো, যত কম হবে তত এই অ্যাটম ইকোনমি মান বাড়বে, গ্রিন কেমিস্ট্রি মূলনীতিগুলো রক্ষা হবে। প্রভাবন প্রয়োগ, ক্যাটালিস্টের প্রয়োগ। ক্যাটালিস্ট কি করে? ক্যাটালিস্ট হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনগুলোর রেটকে বাড়ায়, কেমিক্যাল রিঅ্যাকশনগুলোর রেটকে বাড়ায়, তাহলে কম সময়ে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনগুলো করতে পারবো। সামনে আরো ক্যাটালিস্ট নিয়ে আরো দীর্ঘ আলোচনা আছে। গেল 9 নাম্বার। তারপরে 10 নাম্বার হচ্ছে প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, ন্যাচারালি ট্রান্সফর্ম করার প্রক্রিয়া। যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, এমন সময় দূষণটাকে নিয়ন্ত্রণ করা মানে পরিবেশে নির্গত হওয়ার আগেই, রাইট টাইমে একটা ফিল্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে যেই বর্জ্য পদার্থগুলো নির্গত হচ্ছে যে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে, সেই ইন্ডাস্ট্রি প্ল্যান্টগুলো থেকে, সেটা পরিবেশে নির্গত হওয়ার আগে, সেটা ধোঁয়া হিসেবে হোক, হ্যাঁ বায়ু দূষক হিসেবে সেই বর্জ্য পদার্থগুলো যাক, অথবা পানি দূষক হিসেবে লিকুইড ফর্মে যাক, যেই ফর্মে যাক না কেন সেটাকে একটা ফিল্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, ট্রিট করা, যাতে পরিবেশে নির্গত হওয়ার আগে সেটা একটা লেভেলের মধ্যে থাকে। তবে এগুলো কিন্তু পুরোপুরি 100% কখনোই বর্জ্য পদার্থ থেকে একেবারে মনে করো একটা খারাপ জিনিসকে একদম নন টক্সিক বানাই দিবে, ব্যাপারটা কিন্তু সেরকম না, মানে ইয়াটা কমানো, দূষণের মাত্রাটাকে কমানো। সো এইটাকে রাইট টাইমে ফিল্ট্রেশনটাকে প্রয়োগ করতে হবে যাতে পরিবেশে নির্গত হওয়ার আগেই দূষণের মাত্রাটা কমে যায়। লাস্টলি দুর্ঘটনা প্রতিরোধ। কেমিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলতেছি, অবশ্যই এখানে যদি কোনো বিপজ্জনক কোনো বিক্রিয়ক থাকে, বিপজ্জনক দ্রাবক থাকে বা বিপজ্জনক কোনো কিছু থাকে, সেই সিচুয়েশনগুলোকে অ্যাভয়েড করা, যাতে ওই রকম দুর্ঘটনা প্রবণ কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশনগুলো চালানো না হয়। আচ্ছা, আমরা মোটামুটি 12টা মূলনীতি নিয়ে আলোচনা করে ফেলেছি, সামনের দিকে আমরা আগাই। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের যে কেমিক্যাল রিঅ্যাকশনটা সংক্রান্ত 2টা রাশি খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জানতে হয়। আচ্ছা, এটা আমরা একটু তোমাদেরকে দেখাই। রাসায়নিক যে কোনো বিক্রিয়ার 2টা জিনিস সম্বন্ধে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। একটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার এবং এই বিক্রিয়ার হারের সাথে সম্পৃক্ত হার ধ্রুবক। এই 2টা রাশি সম্বন্ধে আমাদেরকে খুব ক্লিয়ার ধারণা রাখতে হবে। বিক্রিয়ার হারকে আমরা সাধারণত রেট অফ রিঅ্যাকশন, সেখান থেকে স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করি, আর হার ধ্রুবক হচ্ছে কে, রেট কনস্ট্যান্ট, সেখান থেকে কে। তো এই বিক্রিয়ার হার আর হার ধ্রুবক ব্যাপারটা কি? বিক্রিয়ার হারটা হচ্ছে একটা একক সময়ে কতটুকু বিক্রিয়কের পরিমাণ কমতেছে অথবা উৎপাদের পরিমাণ বাড়তেছে। কারণ কেমিক্যাল রিঅ্যাকশন মানে বিক্রিয়কের পরিমাণ কমবে, উৎপাদের পরিমাণ বাড়বে সময়ের সাথে সাথে। সেটা কতটুকু হারে হচ্ছে, একক সময়ে কতটুকু, সেই পরিবর্তনটা হচ্ছে ঘনমাত্রার। এইটা হচ্ছে আমার বিক্রিয়ার হার। তার মানে এটা হলো একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, অথবা বিক্রিয়কের ঘনমাত্রা কমবে, উৎপাদের ঘনমাত্রা বাড়বে। উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির যে হার সেটা হচ্ছে আমার বিক্রিয়ার হার। আর এই বিক্রিয়ার হারটার একক সবসময় ফিক্সড। বিক্রিয়ার হারটার একক হচ্ছে, দেখো প্রথমে আমরা বলতেছি এটা ঘনমাত্রা পরিবর্তনের সাথে সম্পৃক্ত। ঘনমাত্রা একক কি? মোল পার লিটার, এটা তো আমরা জানি। আর এই ঘনমাত্রাটা কোন টাইমে হচ্ছে? একক সময় হচ্ছে। তার মানে 1 সেকেন্ডে, 1 সেকেন্ড সময় কতটুকু ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে। ঘনমাত্রা একক তো আমরা লিখলামই, আর 1 সেকেন্ড যেহেতু, সেটার জন্য আমরা পার সেকেন্ড দিব, ব্যাস। মোল পার লিটার পার সেকেন্ড। আর মোল পার লিটারকে আমরা মোলারও বলতে পারি, বড় হাতের এম দিয়ে যেটা লেখা হয়, মোলার পার সেকেন্ড। খুবই সহজ। আর একটা হলো হার ধ্রুবক। হার ধ্রুবক ব্যাপারটা কি?
হার ধ্রুবক হলো বিক্রিয়ার যে আমার রেট, একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যেটা বিক্রিয়ার হার বলতেছি, এই বিক্রিয়ার হারটা অবশ্যই আমাদের বিক্রিয়কের যে ঘনমাত্রা, সেই বিক্রিয়কের ঘনমাত্রার সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে, সমানুপাতিক হয়। এই সমানুপাতিক ব্যাপারটাকে সরানোর জন্য আমরা অবশ্যই একটা ধ্রুবক আনি। আরো ডিটেলসে আলোচনা করা যায়, ডিরাইভ করে দেওয়া যায়। আমি মুখে মুখে বলতেছি, একটু আইডিয়া নাও, কারণ এই জিনিসগুলো ডিরাইভ করলে আসলে আমরা ক্লাসটা শেষই করতে পারবো না। ডিটেলসে আলোচনা হয়ে যাবে। সো যাই হোক, ওই যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে যে বিক্রিয়কের ঘনমাত্রাগুলোর সাথে সমানুপাতিক হয় হচ্ছে আমার বিক্রিয়ার হার। আর এই সমানুপাতিক সাইনটা, এই যে সমানুপাতিক সাইনকে উঠানোর জন্য আমাদেরকে একটা কনস্ট্যান্ট আনতে হয়। এই কনস্ট্যান্টই হচ্ছে হার ধ্রুবক। হ্যাঁ, সকল কেমিক্যাল রিঅ্যাকশনের জন্যই একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য, নির্দিষ্ট তাপমাত্রার জন্য একটা করে হার ধ্রুবক থাকে। হ্যাঁ, এই হার ধ্রুবকটা হচ্ছে ওই যে সমানুপাতিক যে চিহ্নটা, সেই চিহ্নটাকে সরায় সমান চিহ্ন আনার জন্য আমরা এই বিক্রিয়ার হার ধ্রুবকটাকে ব্যবহার করি। আর এই বিক্রিয়ার হার ধ্রুবকটা ফিক্সড একক না, এটা নির্ভর করে বিক্রিয়ার ক্রমের উপরে। বিক্রিয়ার ক্রম ব্যাপারটা আবার কি? বিক্রিয়ার ক্রম হলো একটু আগে বলছিলাম না যে এক একটা বিক্রিয়ার হারগুলা আমাদের বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক হয়। ঘনমাত্রা সমানুপাতিক তো বুঝলাম। মনে করো একটা কেমিক্যাল রিঅ্যাকশন এরকম এ থেকে ধরে বি তৈরি হচ্ছে। হ্যাঁ, এ থেকে বি তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে আমার রিঅ্যাকশনের যে রেট, এটা প্রপোর্শনাল হবে হচ্ছে এই যে এ আমাদের ঘনমাত্রা বিক্রিয়ক, এখানে এই ঘনমাত্রার পাওয়ার কিন্তু 1ই, যেহেতু মোল সংখ্যা 1। তার মানে এই একক ঘাতে উন্নীত ঘনমাত্রার সমানুপাতিক হবে এই কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য। আমি একটা ডিফারেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন দিই, এটা হলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দিই। ধরো এইবার এই 2A নামক যৌগটা 2 মোল নিলাম, সেখান থেকে আমার বি তৈরি হচ্ছে। এই কেমিক্যাল রিঅ্যাকশনের বেলা আবার তোমার যে রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার, সেটা এই এর ঘনমাত্রা তো ফিক্সড থাকবে, কিন্তু এখানে যেমন ঘাতটা আমার 1 ছিল, এখানে ঘাত হয়ে যাবে হচ্ছে আমার দ্বিঘাত স্কয়ার। এর ঘনমাত্রা স্কয়ারের সমানুপাতিক হয়ে যাচ্ছে আমার বিক্রিয়ার হারটা। ঠিক আছে, তাইলে এই যে তোমার পাওয়ারটা, যেই ঘনমাত্রা যে ঘাত বরাবর সমানুপাতিক হয় বিক্রিয়ার হার, সেই ঘাতটাই হচ্ছে আমার বিক্রিয়ার ক্রম। এক্ষেত্রে তাহলে বিক্রিয়ার ক্রম হচ্ছে 1, আর সেকেন্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার বিক্রিয়ার ক্রম হচ্ছে 2। আর এই বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে হার ধ্রুবকের একক। ঠিক আছে, হার ধ্রুবকের এককটা আমার নির্ভর করে বিক্রিয়ার ক্রমের উপরে। আর এটার একক মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে এই বড় হাতের এম, এটার পাওয়ারটা হবে 1 - n ইন্টু সেকেন্ড ইনভার্স 1, যেখানে এনটা হচ্ছে আমার এই যে বিক্রিয়ার ক্রম, যেখানে এনটা হচ্ছে আমার বিক্রিয়ার ক্রম। তাহলে এই যে এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া, তাই না? বিক্রিয়ার ক্রম যেহেতু 1, এখানে ঘাত যেহেতু 1, তাহলে এটা হচ্ছে একটা প্রথম ক্রম বিক্রিয়া। আর সেকেন্ড উদাহরণ, এটা হচ্ছে একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া, যেখানে বিক্রিয়ার ক্রম হচ্ছে 2। হ্যাঁ, তাহলে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমার কে এর একক হচ্ছে, বা হার ধ্রুবকের একক কে এর একক হচ্ছে m⁻1 - n। n এর মান কিন্তু এখানে 1, সো কে এর একক হচ্ছে এখানে বড় হাতের m 1 - 1 ইন্টু সেকেন্ড ইনভার্স 1। 1 - 1 মানে কি? 0। m⁻0 মানে 1, তার মানে একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক কত? সেকেন্ড ইনভার্স 1। আর যদি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কে এর এককের দিকে তাকাই, সেক্ষেত্রে কি হবে? বড় হাতের m⁻, এখানে 1 - n এর ভ্যালু হয়ে যাবে 2 ইন্টু s ইনভার্স 1। s মানে হচ্ছে এখানে সেকেন্ড। m⁻1 - 2 মানে হচ্ছে m ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। m ইনভার্স 1 মানে কি? m হচ্ছে বড় হাতের m মানে মোলার মানে হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটারের মধ্যে পাওয়ার তুমি আবার -1 দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? এটাকে কিন্তু তাহলে এভাবে লেখা যায়, মোল ইনভার্স 1 লিটার ইন্টু সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে? আচ্ছা, যেই জিনিসগুলো এখানে ইম্পর্টেন্ট আমরা একটু হাইলাইট করে দিই। এই যে প্রথম ক্রম বিক্রিয়ার একক
এটা ইম্পর্টেন্ট, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একক এটা অথবা এটা, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। সবুজ কালি দিয়ে একটু সার্কেল করে দিলাম। এই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিক্রিয়ার হার সংক্রান্ত একটা প্রাথমিক আলোচনা। আমরা আবার স্লাইডে ব্যাক করি। এই যে তুমি এই যে সাজানো গোছানো স্লাইডগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের জয়কলি পাবলিকেশনের যে রসায়ন বিচিত্রা বই সেখান থেকে নেয়া। এখন পার্সোনালি আমি এই জয়কলি পাবলিকেশনের সাথে আজকেই প্রথম আসলাম। এখন ভাইয়া অনেস্টলি যদি আমি বলি, আসলে এখানে বানায় কথাবার্তা বলা আমি পছন্দ করি না। অ্যাডমিশন টাইমে কিন্তু আমি জয়কলি বই লিটারালি সত্যিই কিনছি, সত্যিই কিনছি, এটা বানানোর কথা না। আমি আজকে জয়কলি পাবলিকেশনের সাথে ক্লাস নিচ্ছি, অবশ্যই এখানে আমার একটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন আছে। হ্যাঁ, একজন টিচার একটা পাবলিকেশনের পক্ষ থেকে ক্লাস নিতে আসছে, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন তো অবশ্যই আছে। হ্যাঁ, এই জন্য আমি এখানে সেই পাবলিকেশনের পক্ষে কথা বলবো, ব্যাপারটা এরকম না। আমার মাইন্ডসেটটা অ্যাটলিস্ট এরকম না। আমি অনেস্টলি বলি, আমি আমার পরীক্ষার সময়, অ্যাডমিশন পরীক্ষার সময় জয়কলি বই কিনছি। জয়কলি বইগুলো অনেক ডিটেইলড, অনেক তথ্য থাকে। সো এটা অনেক স্টুডেন্টের জন্য হয়তো তোমাদের কাছে কঠিনও লাগতে পারে, এত বেশি তথ্য, বা জিনিসগুলো কিন্তু সাজানো, এরকম ছক আকারে কিন্তু জিনিসগুলো দেওয়া থাকে, সাজানো থাকে। সো তোমার অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যে ভার্সিটি প্রিপারেশনের দিকে এখন আগাচ্ছি, তোমাকে জয়কলি পাবলিকেশন বই কিনলে ইনশাল্লাহ খারাপ হবে না। তোমরা এইরকম সুন্দর সুন্দর ছকগুলা পাবা, প্রিপারেশন ভালোই হবে ইনশাল্লাহ। আচ্ছা, ক্লাসের দিকে ব্যাক করি। প্রথম এবং দ্বিতীয় ক্রম যে বিক্রিয়া, প্রথম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়াটা বেশি গুরুত্বপূর্ণ। এই প্রথম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার যে রেট কনস্ট্যান্ট, সেই রেট কনস্ট্যান্টের একটা সমীকরণ আছে। এই রেট কনস্ট্যান্টের একটা সমীকরণ আছে এই, হ্যাঁ, এগুলা যদিও দাগাইলাম, এটা এটা কিভাবে কিভাবে আসছে খুব সুন্দর করে। এটা যদি তোমাদের একাডেমিক ক্লাস হইতো, কে সমান সমান 1/t ln a by a minus x, আর কে সমান সমান 1/t x ডিভাইডেড বাই a into a minus x, এখানে খুব সুন্দর করে বলা যেত পুরা ব্যাপারটা, ঠিক আছে, খুব সুন্দর করে বলা যাইতো। কিন্তু আমরা এখন মূলত এমসিকিউ সলভের দিকে যাচ্ছি, একাডেমিক ক্লাসের দিকে নাই। সূত্র ডেরিভেশনের দিকে আমরা গেলাম না। তো বাট এই দুটো সমীকরণ তোমরা মাথায় রাখতে পারো। আর এই যে বিক্রিয়ার ক্রম যদি শূন্য হয়, বিক্রিয়ার ক্রম 1 আর 2 তো আমরা দেখাইছি, তাই না? প্রথম ক্রম বিক্রিয়া আর দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, প্রথম ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একক কি হয়? এই যে সেকেন্ড ইনভার্স 1 বা মোল ইনভার্স 1 এল, এইখানে একটা ভুল হয়েছে, সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা ভুল হয়েছে, সমস্যা নেই, বলে দিচ্ছি। মোল পার লিটার, মোল ইনভার্স 1 লিটার এস ইনভার্স 1, এটা হবে। হ্যাঁ, আমি ভুলটা যেটা ছিল এই যে লিটারের উপরে -1 পাওয়ার দিয়ে ফেলছিলাম। লিটারের উপরে -1 পাওয়ার না, এটা হবে হচ্ছে, আচ্ছা এখানে একটু বড় করে লিখি, এটার এককটা বেসিক্যালি মোল ইনভার্স 1, এরপরে লিটার, এরপরে সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে, এটাই। লিটারের উপরে আমি -1 পাওয়ার দিয়ে ফেলছিলাম। যাই হোক, এটারও আবার সবুজ কালি দিয়ে দিই। সবুজ কালি করা জিনিসগুলো ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সো এখানে আমরা প্রথম ক্রম বিক্রিয়া আর দ্বিতীয় ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম আর দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের এককটা কিরকম হয় সেটা দেখছি। সো যদি শূন্যতম বিক্রিয়া হয়, শূন্যতম বিক্রিয়া বলতে কি বোঝাচ্ছে, মানে এই যে যেমন বিক্রিয়কের ঘনমাত্রার উপরে রিঅ্যাকশন রেট নির্ভরই করে না, এই জন্য টু দি পাওয়ার 0। এই ক্ষেত্রে যেরকম আমরা বিক্রিয়ার রেট ইজ প্রপোর্শনাল টু এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার 1, আবার এখানে এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার 2, মানে ঘনমাত্রার সাথে সম্পর্ক আছে। এমন যদি হয় যে এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার 0, তার মানে তো সরাসরি 1 হয়ে যাবে এটার ভ্যালু। হ্যাঁ, আর 1 লেখা না লেখা একই কথা। তার অর্থ কি, মানে বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়া হার নির্ভরই করতেছে না। এরকম যদি কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয়, সেই ক্ষেত্রে এই যে আবারও ওই যে একই সূত্র, এই যে আমরা বলে দিছি যে এটা ব্যবহার করবা, m টু দি পাওয়ার 1 মাইনাস n, তাহলে n এর ভ্যালু যদি শূন্য হয় তার মানে কি m টু দি পাওয়ার 1 ইনটু s ইনভার্স 1, মানে কি মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, এই যে মোল পার লিটার পার সেকেন্ড। আর s ইনভার্স 1 কিভাবে আসছে, লিটার মোল ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1 কিভাবে আসছে অলরেডি বলে ফেলছি। এই দুইটা জিনিসও মনে রাখবা। প্রথম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য মূলত অর্ধায়ু, হাফ লাইফ রিঅ্যাকশনের, হাফ লাইফ বলতে কি বোঝায়, অর্ধায়ু বলতে কি বোঝায়, অর্ধায়ু বলতে বোঝায় যতটুকু সময়ে আমরা জানি যে বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কমে। সো বিক্রিয়কের ঘনমাত্রা অর্ধেক হবে, শুরুর চেয়ে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের অর্ধেক হবে, বিক্রিয়কের ঘনমাত্রা অর্ধেক হবে। যতটুকু সময় অতিবাহিত হওয়ার পরে বিক্রিয়কের ঘনমাত্রা শুরুর ঘনমাত্রার অর্ধেক হবে, সেটা হচ্ছে আমার হাফ লাইফ। মানে অর্ধেক হওয়ার অর্থ কি,
অর্ধেক শেষ হয়ে গেছে। যতটুকু রিয়েক্টেড নিয়ে আমি শুরু করছিলাম রিয়াকশনটা, সেটা থেকে অর্ধেক কমে গেছে, সেই টাইমটা হচ্ছে আমার হাফ লাইফ। এই হাফ লাইফে দুইটা সমীকরণ, একটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য। খেয়াল করে দেখো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই হাফ লাইফটা প্রথম ক্রম বিক্রিয়ার জন্য, এখানে কিন্তু হাফ লাইফের সাথে সরাসরি হার ধ্রুবকের সম্পর্ক। এখানে কিন্তু তুমি এ কিন্তু নাই, জিনিসটা নাই, জিনিসটা কিন্তু নাই। দেখো আবার এই জায়গায় কিন্তু কে আছে, এও আছে, দ্বিতীয় যে সমীকরণটা আছে না, 1/k × a, এই ব্যাপারটা হচ্ছে তোমার বিক্রিয়কের প্রাথমিক, এ দিয়ে বুঝায়, এ দিয়ে এখানে বোঝাচ্ছে, এই সিম্বলটার অর্থ বা এই প্রতীকের অর্থ এখানে বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা কতটুকু, কত ঘনমাত্রা বিক্রিয়ক নিয়ে তুমি রিঅ্যাকশনটা স্টার্ট করতেছো, কতটুকু নিয়ে তুমি রিঅ্যাকশনটা স্টার্ট করতেছো, সেই প্রাথমিক ঘনমাত্রাটা হচ্ছে এ, সেই প্রাথমিক ঘনমাত্রাটাকে নির্দেশ করতেছে এ সিম্বলটা। খেয়াল করে দেখো এই যে প্রথম ক্রম বিক্রিয়া যে রিঅ্যাকশনটা, সেখানে কিন্তু এ নাই, 0.693 ডিভাইডেড বাই কে, এ আছে কি না, তার মানে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হাফ লাইফটা কিন্তু প্রাথমিক ঘনমাত্রার উপরে, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা মানে কতটুকু বিক্রিয়ক নিয়ে আমি স্টার্ট করতেছি এটার উপর ডিপেন্ড করে না, কিন্তু সেকেন্ড হাফ লাইফের ক্ষেত্রে সেটা কিন্তু আবার আছে, এবং এটা একটা ব্যস্তানুপাতিক। তার মানে যত আমি বেশি জিনিস নিয়ে স্টার্ট করব, তত হাফ লাইফ অ্যাচিভ করতে আমার কি কম সময় লাগবে, যত ঘনমাত্রা বেশি হবে তত হাফ লাইফের পরিমাণ কম হবে। আবার যত এটার পরিমাণ কম হবে, মানে ঘনমাত্রা আমি যত বিক্রিয়ক যত কম ঘনমাত্রা নিয়ে রিঅ্যাকশন স্টার্ট করব, এর ভ্যালু যত কম হবে, হাফ লাইফের পরিমাণ তত আবার বেশি হবে। তার মানে রিঅ্যাকশনটা শেষ হইতে তখন আরো বেশি সময় লাগবে। এই হচ্ছে দুইটা ব্যাপার, যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে আছে শুধু এ নাই, তার মানে প্রাথমিক ঘনমাত্রার উপর ব্যাপারটা নির্ভর করে না, কিন্তু দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হাফ লাইফ কিন্তু প্রাথমিক ঘনমাত্রার উপরে নির্ভর করে, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এট এ গ্ল্যান্স গ্রিন কেমিস্ট্রি মূলনীতি 12টি বিক্রিয়া হারের উপর প্রভাব সৃষ্টিকারী নিয়মগুলো হলো তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এই যে ম্যাসিভলি গুরুত্বপূর্ণ, এটা এই তিনটা জিনিস হচ্ছে আমার রিঅ্যাকশনকে প্রভাবিত করতে পারে। টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা খুবই গুরুত্বপূর্ণ। ভরক্রিয়া সূত্র অনুসারে বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রা সমানুপাতিক। অলরেডি কিন্তু এই কথাটা আমরা বলছি, যদি আমি একটু ব্যাক করি, দেখো এই যে এখানে বলছি না, যে আমরা দেখাইছি না এটা, যে বিক্রিয়ার হারটা মোলার ঘনমাত্রা, বিক্রিয়কের মোলার ঘনমাত্রা সমানুপাতিক, জাস্ট পাওয়ারটা চেঞ্জ হচ্ছে। পাওয়ার যদি 1 হয় তাহলে এটা প্রথম ক্রম বিক্রিয়া, পাওয়ার যদি 2 হয় তাহলে সেটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া, পাওয়ার যদি 0 হয় তাহলে এটা শূন্য ক্রম বিক্রিয়া, পাওয়ার যদি 3 হয় তাহলে সেটা তৃতীয় ক্রম বিক্রিয়া। ঠিক আছে, ক্রমটা চেঞ্জ হচ্ছে শুধু, ঠিক আছে না? আচ্ছা, এরপরে আমরা আসি বিক্রিয়া হারের একক মোল বা লিটার পার সেকেন্ড। অলরেডি বলছি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সক্রিয় অণু সংখ্যা ব্যাপারটা কি, প্রত্যেকটা কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হওয়ার আগে অণুগুলোকে নির্দিষ্ট পরিমাণে একটা এনার্জি, শক্তি অ্যাচিভ করে তারপরে কেমিক্যাল রিঅ্যাকশন শুরু করতে পারে, সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। যেই অণুগুলা সেই সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারে তাদেরকে আমরা সক্রিয় অণু বলি। টেম্পারেচার বাড়লে সেই সক্রিয় অণুগুলোর পরিমাণ বাড়বে, বিক্রিয়ার হারও বাড়বে। বিক্রিয়া হারের একক মোল বা লিটার পার সেকেন্ড আমরা অলরেডি বলছি। প্রতি একক ঘনমাত্রার বিক্রিয়া হারকে বলা হয় হার ধ্রুবক। এই ব্যাপারটা কি, ধরো কেমিক্যাল রিঅ্যাকশনের সমীকরণটা যদি এরকম হয়, R is proportional to A এর কনসেন্ট্রেশন, হ্যাঁ, এটাকে সমান বানানোর জন্য আমরা আবার রেট কনস্ট্যান্ট আনলাম, হ্যাঁ, এই যে কনস্ট্যান্ট ইনটু A, এখান থেকে আবার আমরা লিখতে পারি K সমান রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই A এর ঘনমাত্রা। এখন A এর ঘনমাত্রা ভ্যালু যদি 1 হয়, ঘনমাত্রা মানে বিক্রিয়কের ঘনমাত্রার ভ্যালু যদি 1 হয়, তাহলে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক K এবং R সমান হবে না? সমান হবে কিনা এটাই বলছে এখানে, যে প্রতি একক ঘনমাত্রা যখন 1 হয়ে যাবে, যেমন এখানে যে A বলতে তো আমরা যে কোনো একটা বিক্রিয়ককে বোঝাচ্ছি, বিক্রিয়কের ঘনমাত্রা মান যখন 1 হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা যে হারটা পাবো, বিক্রিয়ার হারটা পাবো, সেটাকে বলা হচ্ছে হার ধ্রুবক। ঠিক আছে, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বাড়বে। গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে বিক্রিয়ার হারটা 2 থেকে 3 গুণ হবে। ইনিশিয়াল যে বিক্রিয়ার হারটা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে সেটা 2 গুণ বা 3 গুণ বেড়ে যেতে পারে। আচ্ছা, তাপ উৎপাদী বা এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল এইচ বা তাপমাত্রা পরিবর্তনের মান ঋণাত্মক, আর উল্টা যেটা তাপ হারি বিক্রিয়া সেটা ধনাত্মক। এগুলা 9-10 এ পড়া, বাচ্চাদের পড়া, তোমরা এগুলো পারবা ইনশাআল্লাহ। তাপমাত্রা বৃদ্ধি করে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে থাকা বিক্রিয়ক অণুগুলা একটার সাথে ধাক্কা খায় বেশি, সংঘর্ষ হবে বেশি।
হ্যাঁ, সংঘর্ষের পরিমাণ বাড়বে, কারণ টেম্পারেচার বাড়ায় দিলে তো অণুগুলোর মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি বৃদ্ধি পেলে সেটা একটা একটার সাথে ধাক্কা অবভিয়াসলি বাড়বে। সো এটাই এখানে বলতে চাই, তাপমাত্রা বৃদ্ধি করলে রাসায়নিক বিক্রিয়া তোমার কি বলে সংঘর্ষ হার বৃদ্ধি পায়। আর লাস্টলি আরএমএস এর সমীকরণ, এটা হচ্ছে তোমার বিক্রিয়ার যে হার ধ্রুবক সেটার সাথে সক্রিয়ণ শক্তি একটা কি বলে সম্পর্ক নির্দেশ করে, যে কে ইজ ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। ই এটা হচ্ছে এই যে ই এ, এই ই এটা হচ্ছে আমার সক্রিয়ণ শক্তি, এই ই এটা হচ্ছে আমার সক্রিয়ণ শক্তি, বাস। আচ্ছা, বলে ফেলছি কিন্তু এই জিনিসগুলা মোটামুটি। তবে এখানে আরেকটু বলা আছে, সেটা হচ্ছে প্লাস আর মাইনাসের ব্যাপারটা খেয়াল করে দেখো। বিক্রিয়ার হার একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদক ঘনমাত্রা বৃদ্ধি, এটা বলেই ফেলছি। তো এই যে ডিসি বাই ডিটি, ডিএক্স বাই ডিটি, এখানে সি এক্স এগুলো নির্ধারণ করতেছে হচ্ছে ঘনমাত্রা। এক্ষেত্রে সিটা হচ্ছে আমার বিক্রিয়কের ঘনমাত্রা, আর উৎপাদকের ঘনমাত্রাটা হচ্ছে আমার এক্স। তো বিক্রিয়কের ঘনমাত্রাটা কিন্তু হ্রাস পাবে, তার মানে আমি যদি ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন করি, শেষ ঘনমাত্রা বিয়োগ আদি ঘনমাত্রা করি, শেষ ঘনমাত্রার মান কি বিক্রিয়কের ক্ষেত্রে কম না, যেহেতু কমতেছে, তাহলে মাইনাস ভ্যালু পেয়ে যাবো না আমরা। এখন বিক্রিয়ার হার কি কোনো নেগেটিভ হওয়া সম্ভব না তো অবশ্যই। এই জন্য আমরা ইয়ার আগে এই বিক্রিয়কের ঘনমাত্রা থেকে যখন আমি বিক্রিয়ার হারটা নির্ধারণ করতেছি, এই পুরো ব্যাপারটার আগে একটা মাইনাস সাইন দিয়ে নিই, যাতে পুরো ভ্যালুটা পজিটিভ হয়। কিন্তু উৎপাদের বেলায় সেটা করার দরকার নেই, কারণ উৎপাদের বেলায় শেষ ঘনমাত্রা আদি ঘনমাত্রা হচ্ছে বেশি হবে, উৎপাদক পরিমাণ তো সময়ের সাথে সাথে বাড়তেছে, এই জন্য এটা নামার ইয়ার আগে প্লাস। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কেমিক্যাল রিঅ্যাকশনটা এরকম হয় যে এই যে এ হচ্ছে একটা বিক্রিয়ক এবং সেটা এ মোল আছে, ক্যাপিটাল বি হচ্ছে আমার উৎপাদ এবং সেটা বি পরিমাণে তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রেট অফ রিঅ্যাকশন সমান এই যে এ এর কনসেন্ট্রেশন কতটুকু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, আবার বি এর কনসেন্ট্রেশন কতটুকু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, এটা তো লেখলামই। অবশ্যই বিক্রিয়কের ক্ষেত্রে আগে একটা মাইনাস থাকবে, উৎপাদের ক্ষেত্রে প্লাস। এই জায়গায় এই যে মোল সংখ্যাটা এটা না এভাবে ইনভার্স আকারে চলে আসবে সামনে 1/a, আবার এই উৎপাদের বেলা একই কথা 1/b ইন্টু ডিবি বাই ডিটি, এখানে আবার 1/a ইন্টু ডিএ বাই ডিটি। তার মানে মোল সংখ্যাটা ইনভার্স আকারে উল্টায় তোমার ঘনমাত্রা পরিবর্তনের সমীকরণটা সামনে চলে আসবে, এটা খেয়াল রাখো। তাহলে বলতে পারো ভাইয়া এখানে এই কাহিনী নাই কেন, এই যে এই দুইটা সমীকরণ যে এখানে এই কাহিনীগুলো নাই কেন? নাই, কারণ এখানে যে মোল সংখ্যা তো এক, সো এখানে যে এ বি এর মান হচ্ছে এক এক করে, সো এক বাই এক লেখা না লেখাতে একই কথা, এই জন্য ওরা এখানে দেয়নি। আচ্ছা, এখানে এই যে মোল পার লিটারকেই, এই যে মোল পার লিটার পার সেকেন্ডকেই আরেকভাবে লিখছে মোল পার ডেসিমিটার কিউব। আমরা জানি যে 1 লিটার সমান সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা এই জিনিসটা দিয়ে অনেক প্রশ্ন আসে বিভিন্ন সময় ম্যাথ রিলেটেড, যে লিটার এবং ডেসিমিটার কিউব যে একই, হ্যাঁ, এবং পোলাপন এটা অনেক মানে গুবলেটও করে ফেলে। ইজি জিনিস, লিটার এবং ডেসিমিটার কিউব একই একক, এটা মাথায় রেখো। কোয়েশ্চেনে চলে আসছি আমরা। আচ্ছা, এ থেকে বি তৈরি হচ্ছে এই বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি বিক্রিয়ার হারকে নির্দেশ করবে? আচ্ছা দেখো, প্রথম অপশনগুলো আমরা যদি একটু তাকাই, যখনই যে এর খেলা চলে আসবে, হ্যাঁ, যেটা আমরা বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস থাকবে সামনে, ঠিক আছে? তাহলে অপশন এ এই জিনিসটা ঠিক আছে, কিন্তু সামনে তো একটা 1/a হওয়ার কথা। 1/a, এই যে এ যেহেতু আছে তোমার এ মূল সংখ্যক যেহেতু বিক্রিয়া করতেছে, সো 1/a তো হওয়ার কথা। 1/a অপশন এতে নাই, বাদ। 1/a আছে, তাহলে অপশন বি রাইট আনসার, -1/a dA বাই ডিটি। অপশন এ রাইট আনসার আমি বুঝে ফেলছি, কিন্তু তারপরও সিআরডি আমি পড়বো, এটাই অ্যাডমিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রিক ভাইয়া। এই কথাটা ভালো করে একদম ভিডিও পজ করে, মানে পজ করে কি মনটাকে পজ করে শুনো। অপশন বি তুমি জানো যে এটা ঠিক, তারপরও সিআরডি পড়বা। দুইটা অপশন পড়তে তোমার, বা তিনটা অপশন পড়তে, এইটা যদি রাইট আনসার পেয়ে যাও, দুইটা তিনটা অপশন পড়তে তোমার সারা জীবন চলে যাবে না। অপশন তুমি সবগুলা পড়বা, সঠিকটা মনে হইলেও, কারণ শুরুর দিকে অপশনটা দেখেই মনে হয়ে যেতে পারে যে এটা ঠিক আনসার। অবশ্যই সবগুলা অপশন পড়বা ঠিক মনে হইলেও, এত বেশি সময় এটাতে যাবে না, তুমি পাগলের মতো সময়ও দিবা না, মোটামুটি দ্রুতভাবে অপশনগুলো দেখবা বুঝার জন্য, বাট দেখতে হবে, অপশন স্কিপ করবা না। রাইট আনসার পেয়ে গেলেও 4টা অপশনই পড়বা, অ্যাডমিশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এতে কোনো টাইম লস হয় না। আমি জানি না, আই ডোন্ট কেয়ার কে কি তোমাকে বলতেছে, 4টা অপশন তুমি অবশ্যই পড়বা।
আচ্ছা, তাহলে এই যে বি এর সাথে তো নেগেটিভ যাবেই না, কারণ বি হচ্ছে আমার উৎপাদ, পরিমাণ বাড়তেছে, নেগেটিভ হবে না। আবার ডি এ ডিটি, যে এ এর সাথে মাইনাস, এটা তো ঠিক ছিল, কিন্তু 1/b দিয়ে দিছে, 1/b তো না, 1/a হইতে হবে। সো আলটিমেটলি বি আমার রাইট আনসার, এটাই ঠিক। আচ্ছা, আরো সামনের দিকে আগাই। গ্রিন কেমিস্ট্রি 12টি নীতির মধ্যে কোনটি সঠিক নয়? নিরাপদ দ্রাবক ব্যবহার, বর্জ্য পদার্থ রোধকরণ ঠিক আছে, ন্যূনতম উপজাতক সেটাও ঠিক আছে, প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা এইখানে নিরাপদ দ্রাবক ব্যবহার, এটাও কিন্তু ঠিক আছে। প্রাকৃতিক না, আমাদের ছিল হচ্ছে নিরাপদ, নিরাপদ সেফ কেমিক্যাল ডিজাইন ইংলিশে যদি বলি, আর বাংলায় নিরাপদ, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনাটা ছিল হচ্ছে অ্যাকচুয়াল ওই গ্রিন কেমিস্ট্রির নীতি, সেটা এখানে নাই, প্রাকৃতিক বলে দিছে। সো এটা ইয়া না, কিন্তু এটা কিন্তু গ্রিন কেমিস্ট্রির মধ্যে পড়ে না। সো রাইট আনসারটা কিন্তু আমার ডি, রাইট আনসারটা কিন্তু এটাই, ঠিক আছে, যে প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা। ভালো, আগাই। আবারও গ্রিন কেমিস্ট্রি রিলেটেড একটা কোয়েশ্চেন। কোনটি সঠিক নয়? নয় যেহেতু আছে, যথাসময় দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, প্রভাবন প্রয়োগ করতে হবে, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার করতে হবে। এই দেখো, আমি কিন্তু অলরেডি বলছি যে এই যে নিরাপদ দ্রাবকটারে ইউজ করে অপশন দিবে একবার না একবার, দ্রাবকটাকে চেঞ্জ করে এখানে দ্রবণ দিছে, নিরাপদ দ্রাবক ব্যবহার করাটা আমার জন্য গুরুত্বপূর্ণ, দ্রবণ না। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি ইয়ার নিয়ম না, গ্রিন কেমিস্ট্রির নিয়ম না। সো অপশন এ হচ্ছে আমার রাইট আনসার। ওকে, একটি বিক্রিয়ার তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বিক্রিয়ার হার পূর্বের তুলনায়, আমরা জানি 10 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা বাড়াই তাহলে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বাড়ে। সো 20 ডিগ্রি বাড়লে আরো বাড়বে। সো দ্বিগুণ যেহেতু হচ্ছে না, 4 গুণ হবে, 20 গুণ বেশি হয়ে গেছে, কোনো পরিবর্তন হবে না, এটা তো হবেই না। সো 4 গুণ হবে, দ্যাট উইল বি দ্য রাইট আনসার। আচ্ছা, যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি আমরা বলছিলাম যে প্রত্যেকটা কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার আগে নির্দিষ্ট পরিমাণে এনার্জি অ্যাবজর্ব করে তারপরে অণুগুলো কেমিক্যাল রিঅ্যাকশনে পার্ট নেয়। সো সেই সক্রিয়ণ শক্তির পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু সেই শক্তি মানে সকল অণু দেখা যাচ্ছে যে সেটা অ্যাচিভ করতে পারবে না, তাহলে কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনটা রেট কমে যাবে, স্লো হয়ে যাবে। তার মানে সক্রিয়ণ শক্তির মানটা যত বেশি, রিঅ্যাকশনের রেট তত কম, আবার সক্রিয় শক্তির মান যত কম তত রিঅ্যাকশন রেটটা বেশি, ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক আর কি। তো যে বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয় শক্তি বেশি, তার গতির হার কি হবে? কমে যাবে, কম হবে, ঠিক আছে, কারণ সেক্ষেত্রে সক্রিয় শক্তি বেশি হয়ে যাওয়ার কারণে সবগুলো মলিকিউল বা অণু সেটা অ্যাচিভ করতে পারবে না। সো অবভিয়াসলি গতির হার যাবে কমে। ওকে, প্রভাবক ব্যাপারটা হচ্ছে এই যে ধরো এই যে ক্যালসিয়াম ক্লোরাইড নামক জিনিসটাকে আমরা রিঅ্যাক্ট করাই ক্যালসিয়াম ক্লোরাইড বলতেছি, পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি করতেছি। এই রিঅ্যাকশনটা ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে রেটটা বেড়ে যাবে, ঠিক আছে। সো ক্যাটালিস্টে শুধু রেট সবসময় বাড়ায় এরকমই না, সে ক্যাটালিস্ট সে কমাইতেও পারে রেট অথবা বাড়াইতেও পারে, দুইটাই করতে পারে। সো যে কেমিক্যাল রিঅ্যাকশন রেটটাকে এভাবে প্রভাবিত করে, হয় বাড়ায় দেয় অথবা কমায় দেয়, কিন্তু নিজে রিঅ্যাকশন শেষে অপরিবর্তিত থাকে। ব্যাপারটা কেমন অসাম না? মানে আমি নিজের কোনো সমস্যা নাই, আমি যা ছিলাম তাই, কিন্তু আমি আরেকজনকে ঠিকই ইনফ্লুয়েন্স করতেছি। হ্যাঁ, বাঙালি ক্যারেক্টার। যাই হোক, তো এই ক্যাটালিস্ট এটা হচ্ছে নিজের বিক্রিয়া শেষে আনটাচড অবস্থায় থাকবে, আনচেঞ্জড অবস্থায় থাকবে, বাট কেমিক্যাল রিঅ্যাকশনকে সে প্রভাবিত করতে পারবে, আইদার রেট বাড়ায় দিবে অথবা কমায় দিবে। আচ্ছা, প্রভাবকের বৈশিষ্ট্য অলরেডি কিন্তু বলে দিচ্ছি যে গতিকে সে প্রভাবিত করতে পারে এবং বিক্রিয়া শেষে তার কোনো পরিবর্তন হবে না। সামান্য পরিমাণ, অনেক অল্প একটু ক্যাটালিস্ট কেমিক্যাল রিঅ্যাকশনের রেট অনেক বাড়ায় দিতে বা কমায় দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, কোনো প্রভাবক কিন্তু বিক্রিয়াটা শুরু করতে পারে না, সে স্টার্ট করবে না, স্টার্ট হয়ে যাওয়ার পরে জিনিসটাকে ইনফ্লুয়েন্স করবে, নিজে স্টার্ট করতে পারবে না রিঅ্যাকশন। এবং প্রভাবক কখনোই কেমিক্যাল যদি বিক্রিয়াটা উহুমুখী হয়, সেটা যে সাম্যাবস্থাটা আছে, ইকুইলিব্রিয়ামকে সে ইনফ্লুয়েন্স করতে পারে না, বরং শুধু ইকুইলিব্রিয়ামটাকে একটু দ্রুততম সময়ে অ্যাচিভ করতে সাহায্য করতে পারে। যে সকল সাম্য বলতেছি, উহুমুখী বিক্রিয়াগুলা তো একটা না একটা পর্যায়ে গিয়ে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে, সাম্যাবস্থা অ্যাচিভ করে, সেই অ্যাচিভ করার সময়টাকে কমায় আনে আমার এক ক্যাটালিস্ট, সময়টাকে কমায় আনে, এতটুকুই সে পারবে, সময়টাকে শুধু কমায় আনতে পারবে, বাট সে সেটার সাম্যাবস্থার অবস্থানটাকে পরিবর্তন করতে পারবে না, জাস্ট ওটা দ্রুততম সময়ে অ্যাচিভ করাতে পারবে। আর এটা কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট, কোন ক্যাটালিস্ট কোন কেমিক্যাল রিঅ্যাকশনকে ইনফ্লুয়েন্স করতে পারে এটা নির্দিষ্ট। এটা কোনো মানে এক ক্যাটালিস্টকে 100টা কেমিক্যাল রিঅ্যাকশনকে চেঞ্জ করতে পারবে এরকম না বিষয়টা, ক্যাটালিস্টগুলো রিঅ্যাকশনের জন্য নির্দিষ্ট। ফার্স্ট ক্যাটালিস্টের উদাহরণটা হচ্ছে আমাদের পজিটিভ ক্যাটালিস্ট। এই যে একটু আগে আমরা উদাহরণটা দেখছি যে ম্যাঙ্গানিজ অক্সাইড, সে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের যে বিযোজন সেটাকে রেটটা বাড়ায় দেয়, ধনাত্মক ক্যাটালিস্টের কেমিক্যাল রিঅ্যাকশন রেটটা বাড়ায় দিচ্ছে, এই জন্য পজিটিভ।
স্বাভাবিকভাবে একটা পজিটিভ আছে, তার মানে নেগেটিভ ক্যাটালিস্টও আছে। এই যে এখানে গ্লিসারিন, গ্লিসারিন হচ্ছে আমার পারক্সাইডের ডিসোসিয়েশনটাকে কমায় দেয়, সো এটা নেগেটিভ ক্যাটালিস্ট। অটো ক্যাটালিস্ট খুবই গুরুত্বপূর্ণ, অটো ক্যাটালিস্ট স্টার দিতে পারো এটা। অটো ক্যাটালিস্ট কি? এই যে এই রিঅ্যাকশনটা, এই তোমার অক্সালিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিয়েক্ট করে সালফেট, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, কার্বন ডাইঅক্সাইড, পানি তৈরি করতেছে। এই যে এখানে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হচ্ছে একটা উৎপাদ না, ম্যাঙ্গানিজ সালফেটের মধ্যে যে Mn2+ টা আছে না, মজার ব্যাপার হচ্ছে এই Mn2+ একটা উৎপাদ না, একটা প্রোডাক্ট। তো এই Mn2+ নিজেই এই কেমিক্যাল রিঅ্যাকশনের রেটটা বাড়ায় দেয়, মানে সে নিজে একটা প্রোডাক্ট, কিন্তু এই প্রোডাক্টটা, এই ম্যাঙ্গানিজ 2+ আয়নটা যত বেশি তৈরি হবে, সে নিজে আবার ইনফ্লুয়েন্স করে পুরো কেমিক্যাল রিঅ্যাকশন রেটটাকে সামনের দিকে নিয়ে যাবে, বাড়াবে। তাহলে সে নিজেই নিজের বিক্রিয়াটাকে অনেকটা প্রভাবিত করলো, এরকম হয়ে গেল না? এই জন্য এই কেমিক্যাল রিঅ্যাকশনে ম্যাঙ্গানিজ 2+, Mn2+ কে আমরা বলি হচ্ছে একটা অটো ক্যাটালিস্ট, নিজেই নিজের কেমিক্যাল রিঅ্যাকশনটাকে ইনফ্লুয়েন্স করতেছে। এই বর্ণনাটা একটু খেয়াল করো, অম্লায়িত মানে কি, যে অ্যাসিড আছে, যে এই যে সালফিউরিক অ্যাসিড আছে, এজন্য আমরা এই অক্সালিক অ্যাসিডকে অম্লায়িত বলতেছি। আচ্ছা, দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা কালার আছে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা জানি কি, ভুলে গেলাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা হচ্ছে পার্পল কালার, হ্যাঁ, বাংলায় বলা হচ্ছে বেগুনি, পার্পল কালার বা বেগুনি। তো এই বেগুনি কালারটা ধীরে ধীরে দূর হয়, মানে ধীরে ধীরে রিঅ্যাকশনটা হবে, ধীরে ধীরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিঅ্যাকশন করার কথা, কিন্তু যখনই ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হওয়া শুরু হবে, ম্যাঙ্গানিজ 2+, এই রিঅ্যাকশনটা রেটটা সামনের দিকে নিয়ে যাবে, দ্রুততম সময়ে আমার ওই বেগুনি কালারটা চেঞ্জ হয়ে যাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। ইনডিউসড ক্যাটালিস্ট, হ্যাঁ, ইনডিউসড ক্যাটালিস্ট হচ্ছে একটি বিক্রিয়কের প্রভাবে অপর একটি রিঅ্যাকশন হইলে, এই যে তোমার সোডিয়াম সালফেট এবং সোডিয়াম আর্সেনেট দুইটা হচ্ছে অক্সিডের সাথে রিঅ্যাকশন করতেছে। নরমালি শুধু সোডিয়াম সালফেটটা অক্সিডাইজ হয়ে সোডিয়াম সালফাইড থেকে সালফেট তৈরি করতে পারে, আর্সেনাইট থেকে এটা হচ্ছে আর্সেনাইট, এটা হচ্ছে আর্সেনাইটটা অক্সিডাইজ হয়ে এখানে আর্সেনেট তৈরি করতেছে। এই রিঅ্যাকশনটা, এই যে সোডিয়াম আর্সেনাইট অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আর্সেনাইট তৈরি করা, এটা কিন্তু নরমালি এভাবে হয় না। নরমালি যদি আমি এভাবে Na3AsO3 অক্সিজেনের সাথে অক্সিডাইজ করার চেষ্টা করি অক্সিজেনের প্রেজেন্সে, নো রিঅ্যাকশন হবে না, মানে সে ইন্ডিভিজুয়ালি এককভাবে এই জারিত হয়ে আর্সেনেট তৈরি করতে সক্ষম না। কিন্তু সোডিয়াম সালফাইড কিন্তু অক্সিজেনের প্রেজেন্সে সালফেট তৈরি করতে সক্ষম, অথচ দুইটাকে যখন আমি একসাথে নিচ্ছি দুইটাই অক্সিডাইজ হচ্ছে, ইন্ডিভিজুয়ালি কিন্তু সেই রিঅ্যাকশন দেয় না। তাহলে এখানে কি হইলো, এই ইনডিউস ক্যাটালিস্টের ক্ষেত্রে সোডিয়াম যে সালফাইড, সে এই যে আর্সেনাইটকে অক্সিডাইজ করতে সাহায্য করতেছে না, নরমালি সে এই রিঅ্যাকশনটা দেয় না, কিন্তু সালফাইড যখন কাছে চলে আসছে রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনডিউসড, আবেশ তার আবেশে, ওর উপস্থিতিতে আবেশে হয়ে যাচ্ছে রিঅ্যাকশন। সো দিস ইজ ইনডিউসড ক্যাটালিস্ট বা আবিষ্ট প্রভাবক। সহায়ক, ক্যাটালিস্টের কাজটাকে কোনো কেমিক্যাল কম্পাউন্ড যদি সাহায্য করে, এটা হচ্ছে সহায়ক। যেমন এই যে এখানে আমরা এই প্রসেসটা, যেই প্রসেসটা আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস থেকে অ্যামোনিয়া তৈরি করতেছি, এই প্রসেসটাকে বলা হচ্ছে হেবার পদ্ধতি। এই নামটা অবশ্যই মনে রাখতে হবে, হেবার পদ্ধতি। কি পদ্ধতি? হেবার পদ্ধতিতে আয়রন হচ্ছে আমার ক্যাটালিস্ট, আয়রনকে সাহায্য করে মোলিবডেনাম হচ্ছে আমার ক্যাটালিস্ট প্রভাবক, অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড, দুইটাই প্রভাবক সহায়ক হিসেবে কাজ করতে পারে। মিথানল, এই ওয়াটার গ্যাস থেকে যখন আমরা মিথানল তৈরি করতেছি, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস, এই দুইটার 1:1 রেশিওর মিশ্রণটাকে ওয়াটার গ্যাস বলে। এটাকে যখন আমরা মিথানল প্রস্তুতির জন্য ব্যবহার করতেছি, তখন জিঙ্ক অক্সাইড হচ্ছে আমার ক্যাটালিস্ট। জিঙ্ক অক্সাইড ক্যাটালিস্টকে সাহায্য করে ক্রোমেট, Cr2O3, ক্রোমিয়াম অক্সাইড, এটা হচ্ছে আমার প্রভাবক সহায়ক, যেহেতু সে ক্যাটালিস্টকে সাহায্য করতেছে। আচ্ছা, প্রভাবক বিষ উল্টাটা, এখানে প্লাটিনাম যেহেতু আমার সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করার প্রসেসে ক্যাটালিস্ট, এই ক্যাটালিস্টকে আর্সেনিক অক্সাইড ওর কাজটাকে বাধা দেয়, এই জন্য সে হচ্ছে প্রভাবক বিষ। ঠিক আছে না? একইভাবে এই যে হেবার পদ্ধতিতে আয়রনের যেহেতু ক্যাটালিস্ট ছিল, এই ক্যাটালিস্টের ক্ষেত্রে মলিবডেনাম হচ্ছে আমার প্রভাবন সহায়ক। আবার এই হাইড্রোজেন সালফাইড, এই যে এটা হাইড্রোজেন সালফাইড হচ্ছে প্রভাবন বিষ, তারা সহায়তা করতেছে আমার মলিবডেনাম
বিষ হিসেবে কাজ করতেছে হচ্ছে আমার হাইড্রোজেন সালফাইড। এই যে মাস্ট, এই ছকটা হেভিলি গুরুত্বপূর্ণ, সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও, মাথার মধ্যে ঢুকায় ফেলো। কোন কোন ক্যাটালিস্ট গুলো হচ্ছে নেগেটিভ, কোনটা পজিটিভ, কোনটা অটো, কোনটা ইনডিউস, সবগুলাই বলছি, কোনটা আবিষ্ট, কোনটা অটো, সবগুলাই বলা হয়েছে, আলোচনা করা হয়েছে। আচ্ছা, সমসত্ব প্রভাবক, দেখো এখানে প্রভাবকটা নাইট্রোজেন অক্সাইড গ্যাসিয়াস, আর আমার রিয়েক্টেন্ট প্রোডাক্ট সবাই গ্যাসিয়াস। এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রভাবককে বলবো হচ্ছে সমসত্ব প্রভাবক, যখন উৎপাদ, বিক্রিয়ক, ক্যাটালিস্ট সবাই একটা নির্দিষ্ট ফিজিক্যাল স্টেটের মধ্যে আছে। এই ক্ষেত্রে সবাই গ্যাস, এই ক্ষেত্রে সবাই হচ্ছে গ্যাস, এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে সমসত্ব প্রভাবক। আর অসমসত্ব হচ্ছে যখন স্টেট চেঞ্জ হয়ে গেছে, যে গ্যাস গ্যাস কিন্তু প্লাটিনাম আবার কঠিন, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে অসমসত্ব প্রভাবক। আচ্ছা, শিল্প কারখানায় হেবার বস পদ্ধতিতে আমরা কি তৈরি করি? অ্যামোনিয়া তৈরি করি। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করি। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। হেবার বস এবং স্পর্শ প্রণালী পদ্ধতিতে কি তৈরি হয় এবং তাদের প্রভাবক কি, প্রভাবক সহায়ককে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা স্টার্ট দাও, এই দুইটা প্রসেসে কি কি ক্যাটালিস্ট ইউজ করা হয় এবং কি কি ক্যাটালিস্ট প্রমোটার বা ক্যাটালিস্ট পয়জন ইউজ করা হয়। আচ্ছা, বিক্রিয়কের প্রভাবক কাজ হলো সাম্যাবস্থাকে ডান দিকে নেওয়া, না সাম্যাবস্থাকে সে প্রভাব করতে পারবে না। বিক্রিয়ার এনথালপি বৃদ্ধি করা, সেটাও সে পারে না। সাম্য মিশ্রণে উৎপাদের পার্সেন্টেজ পরিমাণ বৃদ্ধি করা, না পারে না। কিন্তু সেই বিক্রিয়ার সক্রিয় শক্তিকে কমাইতে পারে। আমরা বলছি সক্রিয় শক্তি যত কম হবে বিক্রিয়ার হার তত বাড়বে। আর ক্যাটালিস্ট কি বিক্রিয়ার হার বাড়াইতে সাহায্য করে না? কিভাবে বাড়ায়? এই সক্রিয় শক্তিটা কমায় এসে বিক্রিয়ার হার বাড়ায়। সো বিক্রিয়ার সক্রিয় শক্তি বাড়ানো বিক্রিয়কের প্রভাবকের একটা ইম্পর্টেন্ট ফাংশন। আচ্ছা, একটি বিক্রিয়কের প্রভাবে অপর একটি বিক্রিয়কের ক্রিয়া প্রভাবিত হলে সেটাকে বলা হয়, একজনের প্রভাবে আরেকজন হচ্ছে, মানে একজনের আবেশে আরেকজন, এটাকে আমরা বলেছি আবিষ্ট প্রভাবন, ইনডিউসড ক্যাটালিস্ট, আবিষ্ট প্রভাবন। আচ্ছা, হেবার বস পদ্ধতিতে, হেবার বস পদ্ধতিতে আমরা যে অ্যামোনিয়া তৈরি করি সেক্ষেত্রে, আচ্ছা এখানে যে কথাটা বলা দরকার ছিল, এখানে যে প্রশ্নটা যদি এরকম হয় যে প্রভাবক হিসেবে কে কাজ করে, কারণ প্রশ্নটা আসলে ইনকমপ্লিট। প্রভাবক হিসেবে, প্রভাবক হিসেবে কাজ করে, এরকম যদি কোয়েশ্চেন থাকে যে হেবার বস পদ্ধতিতে প্রভাবক হিসেবে সে কে কাজ করে, আনসার হবে হচ্ছে আয়রন। আয়রন হচ্ছে অ্যামোনিয়া প্রোডাকশনের ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে। আর যদি আসে যে প্রভাবক সহায়ক হিসেবে কে কাজ করে, ক্যাটালিস্ট তো আছেই, ক্যাটালিস্টকে আবার সহায়তা করতেছে কে? আচ্ছা, এখানে কিন্তু প্রভাবক দেখে তোমরা ফুট করে আয়রন দাগায় ফেলো না। যদি প্রভাবক সহায়ক থাকে তাহলে আনসার হবে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড ছাড়াও মোলিবডেনামও আমাদের সেম ফাংশন দিতে পারে। আচ্ছা, আমাদের সময় হয়ে গেছে ইনশাল্লাহ। তো নেক্সট কোনো ক্লাসে আমরা কেমিস্ট্রির আরও ডিটেলসে আরও ভালোভাবে আলোচনা করে তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা জয়কলি একাডেমির সাথেই থাকবে ইনশাল্লাহ। এবং অবশ্যই যেটা বললাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এটা কোনো বানানোর কথা না, আমি নিজে জয়কলি পাবলিকেশনে বই কিনেছি, সেখান থেকেও তোমরা উপকৃত হতে পারো। বেশ ডিটেলস অনেক কিছু আছে, তবে মেইন বুক থেকে কোনো বেটার বই নাই। মেইন বই তোমাকে রাখতেই হবে, সাথে সহায়ক বই হিসেবে তুমি জয়কলি পাবলিকেশনের রসায়ন বিচিত্রা বইটা রাখতেই পারো সাথে ইনশাল্লাহ। সামনে কোনো ক্লাসে দেখা হচ্ছে। আজকে বিদায় নিচ্ছি আমি তাসিফ ভাইয়া। আসসালামু আলাইকুম।